হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি পবিত্র। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল। তো প্রতিনিয়ত আমি তোমাদের সামনে যেমনভাবে কিছু না কিছু ইনফরমেশন নিয়ে আসি, গুরুত্বপূর্ণ যেগুলো, তো একই রকমভাবে আমি আজও তোমাদের সামনে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তো আজকের গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন সেটা কি? আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে কলকাতা পুলিশ মেন কলকাতা পুলিশ কনস্টেবল মেন এক্সাম রিসেন্ট হয়ে গেল 3 তারিখে। তো তার কাট অফ কী হবে, কী যাবে, এই নিয়ে অনেকের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকে। তো আজকের আলোচ্য বিষয় হলো এটি যে কাট অফ কলকাতা পুলিশ কনস্টেবল মেন এক্সামের কাট অফ কত যাবে বা যেতে পারে, একটা প্রবাবিলিটি যে এই রকম কাট অফ যেতে পারে। তো সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে আলোচনা করব, সাথে থেকো। তো একটু সময় নিয়ে সাথে থেকো। তো এক্সাক্ট কাট অফ কত যেতে পারে, তো সেই বিষয় নিয়েই আলোচনায় ফিরছি আমরা। চলো দেখি। দেখো, আমি একটা ক্যালকুলেশন নিয়ে এসেছি। 2023 সালে যে কলকাতা পুলিশ, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে অবশ্যই, 2023 সাল কলকাতা পুলিশ কাট অফ। তো টোটাল ভ্যাকেন্সি কত ছিল? দেখো, টোটাল ভ্যাকেন্সি ছিল এই 2266। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা, তার মধ্যে মেল ছিল 1410 আর ফিমেল ছিল 856। আচ্ছা, দেখো একটা ক্যালকুলেশন দেখো, এই যে 2266, তার মধ্যে মেল ছিল 1410 আর ফিমেল ছিল 856। তো এই যে প্রিলিমিনারি যে এক্সাম হয়েছিল, কয়েক লক্ষ সেখানে ক্যান্ডিডেট ছিল। কয়েক লক্ষ ক্যান্ডিডেট থাকলেও সেখানে কিন্তু 10 গুণই পাস করিয়েছিল। ওকে, সেখানে কত গুণ পাস করিয়েছিল? 10 গুণ। এই 10 গুণ পাস করিয়েছিল প্রিলিমিনারি এক্সামে। ওকে, দেখো প্রিলিমিনারি এক্সাম যে পাস করিয়েছিল, তাতে দেখো ছেলেরা পাস করেছিল অ্যাপ্রক্স 14,100 জন এবং মেয়েরা পাস করেছিল 8,560 জন। টোটাল প্রিলিমিনারি কোয়ালিফাই কত হলো? 22,660 জন। এটা অ্যাপ্রক্স 22,660 বা 23,000 ধরে নাও। ওকে, তো দেখো এইবার বিষয় হলো যে এই যে প্রিলিমিনারি পাস হলো 22,660 জন, তারপরে রান ছিল, একদম রান ছিল। ওকে, প্রিলিমিনারি পরের স্টেপ ছিল রান। ওকে, এবং আমি প্রত্যক্ষদর্শী, আমি স্বয়ং প্রত্যক্ষদর্শী যে মাঠে মাঠে কতজন করে এক একটা ব্যাচে, মানে মাঠের অভিজ্ঞতা আমার আছে, সেই মাঠের অভিজ্ঞতা দিয়েই বলছি। তো এই যে মাঠের কতজন করে ডাকছে, মানে কতজন করে এক একটা ব্যাচে রানের জন্য ডাকছে এবং কতজন করে কোয়ালিফাই করছে, সেই এক্সপিরিয়েন্স কিন্তু আমার রয়েছে। আমার বেশ কিছু স্টুডেন্ট এবং বেশ কিছু ভাইয়েরা আছে পরিচিত, যাদের মাধ্যমে আমি কিন্তু এই ইনফরমেশনগুলো পেয়েছি। ওকে, তো চলো সেই বিষয়ে একটু তোমাদের ধারণা দেব। দেখো এই যে মাঠে কোনো ব্যাচে, মানে এক একটা শিডিউল ছিল। ওকে, শিডিউল ছিল কলকাতা পুলিশ যে কনস্টেবলের রান, সেই রানে কিন্তু শিডিউল ছিল। কীরকম শিডিউল ছিল? 7টা থেকে 10টা, 10টা থেকে 2টো, 2টোর পর থেকে 5টা, এরকম একটা শিডিউল ছিল। এবং 3টে ব্যাচে ভাগ হয়ে গেছিলো, 7টা থেকে 10, 10টা থেকে 2, 2টো থেকে 5টা। এই যে 3টে ব্যাচ ভাগ হয়ে গেল, তো প্রত্যেক ব্যাচে 15 জন করে দৌড় করাচ্ছিল। ওকে, 15 জন, ম্যাক্সিমাম 20 জন প্রত্যেক ব্যাচে। সকালবেলা, একদম সকালে, মানে ফার্স্ট যারা দৌড়েছো তারা 10 জন করেও গেছে, অনেকে দৌড়েছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম এভারেজ যদি ধরি তাহলে 15 জন বা 20 জন, 20 জনের বেশি দৌড় করায়নি। ওকে, প্রত্যেকটা ব্যাচে এক একটা যে ব্যাচ 7টা থেকে 10টা যে টাইম ছিল, তার মধ্যে যে রান করা ছিল সেটা 15টা 20টা করে ছেলে একসাথে ছাড়ছিল। এবং তাতে দেখা গেছে যে 50% থেকে 60% ছেলে এবং মেয়ে পাস করেছে। মেয়েদের বিষয়টা পরে বলছি। 50 থেকে 60% ছেলে রানে কিন্তু পাস করেছে। তাহলে হিসাবটা দেখো, যে আমি ধরে নিলাম যে মেল রান পাস করেছে 60%,
মেল রান পাস করেছে 60%, তাহলে পাস করেছিল কত, প্রিলিমিনারিতে পাস করেছিল 14,100 জন, তাই তো? এই 14,000ই আমি অ্যাপ্রক্স ধরলাম, তাহলে 60% পাস মানে 8,400 জন পাস করলো মেল, 8,400 জন পাস করলো রানে। এবং ফিমেল ফিমেল 8,560 জন ছিল, সেখানে 70% ধরেছি পাস করেছে রানে। ফিমেলদের রানের পাসের সংখ্যা মেলদের তুলনায় তুলনামূলক বেশি, ওকে, কারণ তাদের 800 মিটার রান ছিল এবং টাইমটা যথেষ্ট বেশি ছিল, 4 মিনিট 30 সেকেন্ড। সেই তুলনায় মেলদের রান ছিল 1600 মিটার আর টাইমিং ছিল 6 মিনিট 30 সেকেন্ড। তো সেই হিসাবে ফিমেলদের রানের যে পাস কোয়ালিফাই সেটার সংখ্যা কিন্তু তুলনামূলক বেশি। আমি 70% ধরে নিয়েছি, কারণ মাঠে যারা ছিল তো তাদের তাদের থেকেই অরিজিনাল ইনফরমেশন, কিন্তু এটা একদম ইনফরমেশনটা একদম সত্য। তো তারাই জানিয়েছে আমায় যে মাঠে মোটামুটি 15 জন ছাড়লে মোটামুটি 7 থেকে 8 জন পাস করছে, বা ম্যাক্সিমাম 10 জন, তার বেশি পাস করতে পারছে না। ওকে, আমি এভারেজে 60% ধরে নিয়েছি। 15 জনাই, দেখো 15 জনাই 60% মানে 9 জন। ওকে, আমি ধরে নিয়েছি এভারেজে। তো সেই হিসাবেই আমি হিসাব করেছি, দেখা গেছে 8,400 জন মেল রান পাস করেছে এবং 6,000 জন ফিমেল রান পাস করেছে। টোটাল রান পাসের সংখ্যা কত হলো দেখতে পাচ্ছ, রান পাসের সংখ্যা 14,400 জন টোটাল রান পাসের সংখ্যা হলো। এইবার হিসাবটা দেখো, রান পাস হলো, কিন্তু মেন পরীক্ষা এই 14,400 জনই দেবে। অবশ্যই হয়তো 200-400 জন এদিক সেদিক হতেই পারে, মানে 200-400 জন অনুপস্থিত থাকতেও পারে। ওকে, আমি অ্যাপ্রক্স 14,000 ধরে নিলাম। ওকে, আচ্ছা, অ্যাপ্রক্স যদি আমি 14,000 ধরে নিই, অ্যাপ্রক্স যদি আমি 14,400 মানে 14,000 যদি ধরে নিই, তাহলে দেখো এটা রানে পাস করলো, ঠিক আছে। এইবার চলে আসছি আমরা, রান তো গেল, এইবার মেন এক্সাম। তাহলে মেন এক্সাম মোটামুটি 14,000 মেন এক্সাম দিয়েছে। ধরো 14,400 জন আমি অ্যাবসেন্ট ধরলাম, যে 400 জন অ্যাবসেন্ট রয়েছে, 14,000 মেন এক্সাম দিয়েছে। আচ্ছা, মেন এক্সাম 14,000 যদি দিয়ে থাকে, তাহলে ক্যালকুলেশনটা বোঝো, সিট সংখ্যা কত, টোটাল ভ্যাকেন্সি কত ছিল, 2266। তার মানে ইন্টারভিউয়ের জন্য ডাকবে কতজন, তার মানে 2266 ইন্টু 3, 3 গুণ ডাকবে, 3 গুণের বেশি রাখতে পারে না। তার মানে কতজন, তার মানে ধরো এই 3 6 18, 3 6 18 রাখে 19, 3 দুগুণে 6 রাখে 7, 3 দুগুণে 6, মানে এই 6,798 জন ইন্টারভিউয়ে ডাকবে। ওকে, 3 গুণ ইন্টারভিউ ডাকবে। তাহলে রান পাস করেছে 14,400 জন। ওকে, ইন্টারভিউ দেবে কজন, 6,798 জন, মানে অ্যাপ্রক্স প্রায় 7,000। ওকে, প্রায় 7,000, মানে 14,000-এর অর্ধেক, 50% ইন্টারভিউ দেবে, ইন্টারভিউর জন্য ডাকবে 50%, মনে রেখো। তাহলে দেখো এইবার হিসাবে আমরা চলে আসি। দেখো যে প্রশ্নের ধরন, যে প্রশ্ন এসছে, টোটাল 85টা প্রশ্ন এসছে, জিকে ছিল 20টা, জিআই ছিল জিকে ছিল 25টা, জিআই ছিল 25টা, ম্যাথ ছিল 25টা, ইংলিশ ছিল 10টা। তো সেই হিসাবে আমরা যদি কোশ্চেনের বিচার করে থাকি, তাহলে দেখব এই যে প্রশ্ন, এই প্রশ্ন টোটাল 25টার মধ্যে 25টা প্রশ্নই কিন্তু 25টার মধ্যে 25টা প্রশ্নই কিন্তু ইজি টু মডারেট ছিল, মানে কঠিন প্রশ্ন এখানে কিন্তু ছিল না জিকেতে। তো আমি ধরে নিলাম এখানে 25-এর মধ্যে, জিকেতে 25-এর মধ্যে এভারেজ ধরে নিলাম 20 পাচ্ছ তোমরা 25-এ জিকেতে। ওকে, আচ্ছা, জিআইয়ের যে কোশ্চেন লেভেল ছিল সেটা কিন্তু মডারেট টু টাফ, অর্থাৎ এখানে কিন্তু কয়েকটা ট্রিকি জিআই ছিল। তো যেখানে তোমরা সেখানে সময় যদি বেশি পেতে, তাহলে কিন্তু তোমরা করে আসতে পারতে, বাট সময়ের অভাবে যেহেতু ট্রিকি ছিল জিআইগুলো, কিছু ট্রিকি ছিল, বাট ম্যাক্সিমাম ইজি মডারেট ছিল, মডারেট টু টাফ খুব কমই ছিল, এবং সেখানে ট্রিকি জিআই ছিল। ওকে, সেই হিসাবে এখানে কিন্তু তোমরা এভারেজ যদি ধরি, তাহলে আমি ধরবো 25-এর মধ্যে তোমরা এভারেজে প্রায় 17 নাম্বার পাচ্ছ, 16 17, আমি 17ই ধরে নিয়েছি। আচ্ছা, ম্যাথ
যে কোশ্চেন ছিল, ম্যাথের যে কোশ্চেন লেভেল ছিল, তাতে কিন্তু তোমরা সহজেই ম্যাথ পেরেছো। বাট সময়টাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। সময় কিন্তু খুব কম ছিল মেনের, মানে এই কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের যে এক্সামে টোটাল সময় দেয় 60 মিনিট, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়টা ম্যানেজ করা এতটাও সহজ নয়। তো সেই হিসাবে আমি কিন্তু ম্যাথ সহজ আসলেও ম্যাথ মডারেট টু হার্ড ছিল, একদম ইজিও অনেক ম্যাথ ছিল। বাট আমি কিন্তু সেই সময় ধরেই, মানে ক্যালকুলেশন যেহেতু করতে হয় ম্যাথে, সেই সময় অনুযায়ী আমি কিন্তু এখানে ধরেছি 25-এর মধ্যে এভারেজে এটাও 17। ওকে, 25-এর মধ্যে এটাও 17 আমি ধরেছি। আর পড়ে রইলো কি ইংলিশ। ইংলিশে আমি 10-এর মধ্যে এভারেজে আমি 3 থেকে 4 ধরবো, আমি 3ই ধরলাম, 10-এ 3। কারণ হলো ইংরাজিতে সিনোনিম অ্যান্টোনিম বেশ কিছু ছিল, যেগুলো কিন্তু পারতেই হবে, জানতেই হবে, মুখস্থ থাকতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। আর সিনোনিম অ্যান্টোনিম এতটাও সহজ নয় যে সহজেই তোমরা পেরে যাবে সবাই। ওকে, তো সেই হিসাবেই আমি ইংরাজিতে 3 ধরলাম এভারেজ। ওকে, আচ্ছা, তাহলে টোটাল কত নাম্বার হলো দেখো। জিকেতে 20, জিআইতে 17, ম্যাথে 17, ইংরাজিতে 3, টোটাল কত হলো দেখো। 20 আর 17, 37 আর 17, 54 আর 3, 57, টোটাল কত হলো? টোটাল 57 নাম্বার হলো। ঠিক আছে, তাহলে দেখো এই যে 57 নাম্বার আসলো, এটা কিন্তু এভারেজ নাম্বার। তাহলে দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে 57 নাম্বার টোটাল বেরিয়ে এসছে এভারেজ অনুযায়ী। আমি কিন্তু যথেষ্ট নাম্বার বাড়িয়েই ধরেছি, একদম কমিয়ে ধরিনি, আবার একদম বাড়িয়েও ধরিনি, একটা এভারেজে রেখেছি কোশ্চেন লেভেল অনুযায়ী। যে কোশ্চেন যেমন এসেছিলো সেই লেভেল অনুযায়ী। তাহলে এই যে 57 তোমরা দেখতে পাচ্ছ, এই 57 কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওকে, এই কাট অফের। ওকে, তো দেখো আমরা যেটা দেখছিলাম যে 6798 জন ইন্টারভিউর জন্য ডাকবে, 3 গুণ ইন্টারভিউর জন্য ডাকবে। আর পাস করেছিল রানে 14,400 জন। তাহলে এখান থেকে যদি 50% ডাকা হয় প্রায়, তাহলে 7,000 হয়ে যাচ্ছে। 14,000-এর 50% যদি দেখি, তাহলে আমরা দেখব 7,000। এই যে 7,000, এই 7,000 জনকেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকবে। তো সেই হিসাবে আমি যদি সব বিচার করি, সব কিছু ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু এই যে 57 দেখতে পাচ্ছ, এই 57 জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ 57 নাম্বারটা কিন্তু তোমাদের কাট অফ ক্লিয়ারের জন্য যথেষ্ট। 57 নাম্বারটা এইবার বলে দিই, SC ST OBC এবং জেনারেল তাদের কাট অফটা কীরকম যাবে, এটা এভারেজ। এই যে 57 নাম্বারটা যেটা বললাম, এটা এভারেজ। আচ্ছা চলো দেখি এইবার, এই যে 57 নাম্বার এভারেজ হলো, তো তোমাদের বেশ কিছু ভাগ আছে, যেমন SC ST OBC A OBC B এবং জেনারেল ক্যাটাগরি। এই ভাগ অনুযায়ী আমি তোমাদের সামনে যে কাট অফটা রাখবো সেটা নিয়ে একটু আলোচনা করি। চলো দেখি, দেখো জেনারেল অর্থাৎ ইউআর আমি এভারেজে 57ই রাখবো। ওকে, এভারেজে আমি 57ই রাখবো ইউআরকে। তার সাথে প্লাস মাইনাস 3 যোগ করো, হয়তো প্লাস মাইনাস অর্থাৎ 3 বাড়তেও পারে, 3 কমতেও পারে, তার বেশি যাওয়া সম্ভব নয়। পুরো ক্যালকুলেশন অনুযায়ী তার বেশি কাট অফ হওয়া সম্ভব নয়। এটাই কাট অফ হবে, কনফার্ম বলছি। এটা কাট অফ হওয়ার সম্ভাবনা 99.9%। ওকে, এই কাট অফটা হওয়ার সম্ভাবনা 57 প্লাস 3, মানে প্লাস মাইনাস 3, 57-র সাথে 3 কমতেও পারে, 3 বাড়তেও পারে। ওকে, অর্থাৎ 60ও হতে পারে 57 থেকে, বা 57 থেকে আমরা 54ও দেখতে পারি। এভারেজ আমি 57 ধরেছি। ওকে, এভারেজ এটা হলো ইউআর জেনারেলদের জন্য। আচ্ছা, এইবার আমি যদি এসসিদের জন্য দেখি, তাহলে আরও 3 কমিয়ে নাও। এই যে 57, এই 57 থেকে 3 কমিয়ে নাও, তাতে দেখবে 54 এসসিদের জন্য কাট অফ যথেষ্ট। যারা 54 পাচ্ছ, তারা
ইন্টারভিউর জন্য রেডি হও। আর যারা 57 পাচ্ছ জেনারেল হয়ে, তারা ইন্টারভিউর জন্য রেডি হও। ওকে। আচ্ছা, এসটি এসটি এসটিদের জন্য কাট অফ যেটা যাচ্ছে সেটা হলো, ধরে নাও, দেখো এসটি এদের কিন্তু কম্পিটিশনটা খুব বেশি নয়, সেই হিসাবে এদের কাট অফটা আমি কিন্তু রাখছি 42 থেকে 44 এর মধ্যে। ওকে, অর্থাৎ মানে 42 যদি রাখি তাহলে তার সাথেও প্লাস মাইনাস, মাইনাস প্লাস, এক কথায় আমরা এটাকে মাইনাস ধরবো না, এটাকে প্লাসই ধরছি এসটিদের জন্য। ওকে, অর্থাৎ এসসিদের 54 এবং এসটিদের 42 সাথে প্লাস 3 ধরতে পারো। ওকে, ম্যাক্সিমাম 3 বাড়তে পারে, তার বেশি কিন্তু বাড়বে না। অর্থাৎ কাট অফ ক্লিয়ারের জন্য যারা 42 পাচ্ছ তারা কিন্তু ইন্টারভিউর জন্য রেডি হও, ইন্টারভিউর জন্য এখন থেকে প্রিপারেশন নাও, এবং ইন্টারভিউ ডেট কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবে। মানে রেজাল্ট আউট হলেই ইন্টারভিউ ডেট দিয়ে দেবে। আর রেজাল্ট আউট হওয়ার প্রবাবিলিটি জানুয়ারি মাসে, মাসের একদম শেষ দিকে। ওকে, তো তারপরেই কিন্তু তোমাদের ইন্টারভিউর ডাক দেবে। ওকে, অর্থাৎ জানুয়ারির শেষ দিকে যদি রেজাল্ট আউট হয়, দেখবে ফেব্রুয়ারির প্রথম দিকেই ইন্টারভিউর জন্য ডাকছে। তাই তোমরা হাতে আর সময় পাবে না, তোমাদের প্রথম কাজ হলো তোমরা ইন্টারভিউর জন্য রেডি হও। যাদের কাট অফ ঠিক এরকম মানে পাচ্ছ, যারা মার্কস এরকম পাচ্ছ, তাদের কাট অফ কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা 99.9%। ওকে, 99.9% আমি প্রেডিকশন করে দিলাম, এবং সব রকম ক্যালকুলেশন করে আমি দেখলাম যে কাট অফটা কিন্তু এরকমই যেতে পারে, তার থেকে কম বা বেশি যেতে পারে না। বেশি তো যাবেই না, যদি সম্ভব হয় +3 কমতে পারে, কিন্তু বেশি যাবে না। ওকে, তো যাই হোক, চলো। আচ্ছা, আমি নেক্সট যেটা আলোচনা করব সেটা হলো ওবিসিদের কাট অফ নিয়ে একটু আলোচনা করি। ওবিসি এ এবং ওবিসি বি এদের কাট অফ নিয়ে একটু আলোচনা করি। দেখো, যারা ওবিসি এ তাদের কাট অফ কিন্তু সেই এসসি, দেখতে পাচ্ছ, এসসিদের মতোই, ঠিক আছে, এসসিদের মতোই ওবিসি এ যারা, তাদের কাট অফ কিন্তু 54। তাহলে ওবিসি এদের কাট অফ কিন্তু এসসিদের মতোই সেম কাট অফ হবে। মানে এসসিদের কাট অফ যে 54 ছিল, সেই 54 কিন্তু ওবিসি একেও রাখা হয়েছে ক্যালকুলেশন অনুযায়ী। ওকে, আচ্ছা, ওবিসি বি এদের কাট অফটা কত একটু দেখে নিই, দাঁড়াও, এদের কাট অফ কত যেতে পারে একটু দেখে নিই। ওবিসি বি, ওকে, দেখো ওবিসি বি যদি আমরা ধরি, ওবিসি বি এদের কাট অফটা আমি ধরেছি 56। ওকে, এদের কাট অফ আমি 56 ধরেছি। ওবিসি বি যারা আছো তাদের জন্য কাট অফ 56। যারা 56 পাচ্ছ তারা কাট অফ ক্লিয়ার করে ফেলেছো। তোমরা প্রতিনিয়ত এখন থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। বিভিন্ন রকমভাবে ইন্টারভিউ যা হয়, যেরকমভাবে ফেস হতে হয়, তো সেই ইন্টারভিউয়ের জন্য তোমরা প্রিপারেশন নাও, ইন্টারভিউর জন্য রেডি হও। তো তোমাদের খুব ফাস্ট ইন্টারভিউ ডেট ফেলে দেবে, রেজাল্ট আউট করে দেবে। রেজাল্ট আউট হবে জানুয়ারি মাসের শেষ দিকে এবং ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। ওকে, সেই অনুযায়ী তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, এবং আশা করি তোমরা সফল হবে, এবং এই ইন্টারভিউ সফল হবে, এবং সর্বশেষে চাকরিটাও নিজেদের পকেটে ভরে নেবে। ওকে, তো চাকরিটা প্রত্যেকের প্রয়োজন এবং প্রত্যেকেই সফল হও। তো যাই হোক, এখানে যে ক্যান্ডিডেট তোমরা পাস করবে তার 3 গুণ তো ডাকা হবে ইন্টারভিউয়ে, তার মধ্যে 2266 জনকেই চাকরি দেওয়া হবে। তো যারা সফল হবে তাদের জন্যও ধন্যবাদ, যারা ব্যর্থ হবে তাদের জন্যও ধন্যবাদ। তার কারণ ব্যর্থ হলেই কিন্তু সেটা শেষ হয়ে যায় না, অর্থাৎ ব্যর্থতাই কিন্তু সব নয়। ব্যর্থ হওয়া মানে সেখানে কিছু শেখা, এবং সেখান থেকে কিন্তু নেক্সট সফলতার গোড়ায় পৌঁছে যাওয়া। অর্থাৎ
ব্যর্থ মানেই সেখানে শিখছি এবং আগামী দিনে সেখান থেকে ভালো কিছু সফল হচ্ছি। ওকে, অর্থাৎ সফলতা আসছে আমাদের। ওকে, আচ্ছা, নেক্সট আমি যেটা তোমাদের বলবো সর্বশেষে, যে তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল ভিডিও দেখছো, তো তারা প্রতিনিয়তই মূল্যবান ইনফরমেশন পেতে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক, শেয়ার, কমেন্ট করো। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় বলি, যে তোমাদের যাদের কোনো টপিক নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে, তোমরা ভাবছো যে কোন একটা টপিক নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে, তো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে সেই টপিক অনুযায়ী আলোচনা করব, সেই টপিক অনুযায়ী তোমাদের সাথে মোর ইনফরমেশন তোমাদেরকে দেব। ওকে, আচ্ছা, চলো, টাটা।